সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন গ্রেট রবিন এক্সপ্লেইন। এবং যারা এই আয়োজন আসলে দেখেন বা আজকেও একদম শুরু থেকে দেখছিলেন, জানেন যে এখানে গ্রেট রবিন আইনি অনেক জটিলতার চমৎকার ব্যাখ্যা দিয়ে থাকেন। আমরা আজ যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে লিগ্যাল টেকনোলজি ও টেক জাস্টিস। আমরা আবারও ফিরবো গ্রেট রবিনের কাছে। এবং গ্রেট রবিন, আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন কিভাবে মাত্র 500 টাকা এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে পাবেন, সেটাকে ঘিরে কত জটিল প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে। কিন্তু এই জায়গাটাতে আসলে লিগ্যাল টেকনোলজি সাহায্য করতে পারে। সেই টেকনোলজির ব্যবহার তাহলে সেই আইনি মানুষগুলো কেন করলেন না? তারা তো জানতেন না, আইনজীবীরাও জানতেন না সঠিকভাবে সেটা। আমি জানতেন না, এই জন্য বলছি যে নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমাদের যেহেতু এখন এটা প্রয়োজন। লিগ্যাল টেকনোলজি এমন কোনো বিষয় না যে বিষয়টা আপনার খুব অল্পতেই প্রত্যেকটা মানুষের বোধগম্য হবে। টেকনোলজি অ্যাডাপ্ট করা খুবই কঠিন একটা জিনিস। আমি কয়েকটা জায়গায় এটা পরীক্ষা করার চেষ্টা করেছি অনেক সিনিয়র আইনজীবীদেরকে, যে ধরেন আমি ফুল টাইম ওনার কাছে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার রেখেও চেষ্টা করেছি যে উনি যাতে অন্ততপক্ষে ইমেলটা করতে পারেন। আচ্ছা। এবং দীর্ঘ 15 বছর ওনার পেছনে সময় দেওয়ার পরেও আমি সফল হইনি। তো ব্যাপারটা কঠিন। এখন একটা বিগ চ্যালেঞ্জ এখানে আছে, সেটা হলো যে আমরা এই টেকনোলজি অ্যাডাপ্ট করব কি করব না। যেহেতু আইনজীবীদের একটা বড় অংশ হচ্ছে আপনার একটা জেনারেশন গ্যাপ, হিউজ জেনারেশন একটা গ্যাপ। এই জায়গাটাই এটা হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। কারণ একটা মামলা প্রথম হচ্ছে যে যিনি জাজ, ম্যাজিস্ট্রেট, উনিও একজন জাজ। প্রথম হলো যে কিছু প্রক্রিয়াগত গ্যাপ আছে, যেমন আমাদের নিজস্ব কোনো প্রসিকিউশন ডিপার্টমেন্ট নাই আলাদা, ম্যাজিস্ট্রেটকে এই সব দায়িত্ব পালন করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ফিল্টারিংয়ের জন্য দরকার। একটা মামলা, একটা অভিযোগ হওয়ার সাথে সাথে এই মামলাটা মিনিমাম যাচাই বাছাই করে তারপরে বলতে হবে এটা আমলযোগ্য কিনা। তাহলে কিন্তু এখানে আপনার 80% সমস্যার সমাধান হয়ে যেতে পারে। খুব তুচ্ছ একটা বিষয় নিয়ে তো আমার আদালতের মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। নিঃসন্দেহে তাই। তো এই জায়গাটাতে ফিল্টারিং হচ্ছে না কেন? কারণ আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারছি না। সেটা তো শুনবই। তার আগে এই 500 টাকার ব্যাপারটাই আপনি তো একভাবে বললেন যে এইটা এখন হচ্ছে, কিন্তু যদি টেকনোলজির ব্যবহারটা থাকতো তাহলে কিভাবে হতে পারতো, সেটা আমাদের দর্শকদের জন্য একটু শুনে নেই। খুবই ইন্টারেস্টিং। যখন আমি এই প্রক্রিয়াতে যাচ্ছি, ও প্রথমেই কিন্তু কাট করে দিচ্ছে যে এইটা প্রসিড করার যোগ্য না। আচ্ছা। প্রযুক্তি করে দিচ্ছি কেন? আমি 3টা ডকুমেন্ট দিচ্ছি, আমি প্লিডিং দিচ্ছি, উইটনেস স্টেটমেন্ট দিচ্ছি, এভিডেন্স দিচ্ছি। এটা দেখেই কিন্তু এই প্রসিকিউশন যে টিমটা, যে জায়গাটাতে মূল প্রযুক্তি হাব হিসাবে কাজ করছে জাজমেন্টের, সেখান থেকে কিন্তু এটা ডিক্লাইন হয়ে যাচ্ছে যে এটা প্রসিড করার যোগ্য না, আমার এটা প্রসিড হবে না। যদি আদারওয়াইজ সলিউশন থাকে সেটা হবে, অল্টারনেটিভ সলিউশন যেটাকে বলি। তো এই অল্টারনেটিভ সলিউশন, এই সিস্টেমটাই কিন্তু আমাদের 85% 90% কেস থেকে মুক্তি দিতে পারে, এক নাম্বার। দ্বিতীয় হলো টেক জাস্টিস, যে এখনো বলছি। টেক জাস্টিস এমন একটা ব্যবস্থা যেটা মুহূর্তের মধ্যেই আপনার অনেক মামলার রায় তাৎক্ষণিকভাবে সঠিক, যেটা ক্যালকুলেটর দিয়ে আপনি যদি একটা অনেক বড় অঙ্ক মুহূর্তের মধ্যে করতে পারেন, আপনার এই মেশিন লার্নিং সফটওয়্যার আপনার জাজমেন্টও নিখুঁতভাবে, শতভাগ নিখুঁত একটা জাজমেন্ট সে মুহূর্তের মধ্যে আপনাকে দিতে পারবে। এই বিষয় নিয়ে যেহেতু বিস্তারিত আলোচনা করার জন্য পর্যাপ্ত সময় আপনি আমাকে দিবেন না, যদি ওরকম কোনো প্ল্যাটফর্ম তৈরি করা যায়, ওরকম সেমিনার হয়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট করে দেখাতে পারবো যে হ্যাঁ আসলে টেক জাস্টিস হাউ ইট ওয়ার্কস। কিন্তু মোটামুটি ভাবে আপনি তো আমাদেরকে এটা বোঝাতে সক্ষম হলেন, টেকনোলজি যদি আমরা ইউজ করি, টেকনোলজি তো ঘুষ খায় না। এটা একটা চমৎকার কথা বলেছেন। হ্যাঁ, টেকনোলজি ঘুষ খায় না। ব্যক্তির মতো ঘুষ খায় না। একটা ব্যক্তির কাছে গেলে দেখবেন একটা রেপ হয়েছে, একটা মহিলা চিৎকার করে কাঁদছে, তার মামলা কিন্তু সে নিচ্ছে না। 500 টাকা মামলা নেওয়ার তার এত খায়েশ কেন? মানুষ বলেই তো সে পারতেছে। অর্থাৎ এই যে তার মামলা নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্তটা একটা মানুষের কাছে আছে, সে চিন্তা করতেছে কোনটা নিলে আমি 500 টাকা পাবো, কোনটা আমার লাভ হবে। অর্থাৎ ব্যক্তি তার স্বার্থ চিন্তা করছে, টেকনোলজি তার স্বার্থ চিন্তা করছে না। এই কারণে আমি এই মুহূর্তে খুব গভীরভাবে উপলব্ধি করছি যে অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো
টেকনোলজির মাধ্যমে সমাধান করা হোক। জি, এটা মানুষের উপর নির্ভর করতে চাই আপনার না। ব্যাখ্যাটা যদি আরো অনেক বেশি বিস্তারিত শোনা যেত সেটা দর্শকদের জন্য অনেক উপকার হতো, কিন্তু মোটামুটি ভাবে আমরা যেটুকু বুঝলাম সেখান থেকে এখন পরবর্তী প্রশ্নে আমরা যেতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে তাহলে কি ওই স্বার্থ এই শব্দটার কারণেই এই প্রয়োগটা কম, টেকনোলজির যে ব্যবহারটা সেটা কম কিনা? প্রথম হচ্ছে দেখবেন বাংলাদেশের আইনের যে গ্লুটিনগুলো, যে বিষগুলো রয়েছে, সেই বিষগুলো শুধুমাত্র সরকারি কোনো রকম চাকরি করলেই তাকে এমনভাবে ক্ষমতায়ন করা হয়েছে, তাকে সব ধরনের সিদ্ধান্ত দেওয়ার, অর্থাৎ সাধারণ মানুষকে নির্যাতন করার সব সার্টিফিকেট তারা পেয়ে যায়। শুধু এই ক্ষেত্রে না, আপনি ভূমি অফিসে যাবেন আপনার নামজারি করার জন্য, সেক্ষেত্রেও আপনাকে বাধ্য করবে, আপনার টাকা দিতে হবে আপনাকে, আবার জবাবদিহিতার বাইরেও রাখা হয়েছে তাদেরকে। এবং তাদের কোনো জবাব দিতে হবে না, কোনো জায়গায় তাদের রেসপন্সিবল করা হয় নাই। ওইগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন সেগুলো থেকে পরিত্রাণের জন্য একমাত্র উপায় হিসাবে আমি দেখছি যে লিগ্যাল টেকনোলজির ব্যবহার এবং টেক জাস্টিসের ব্যবহার। জি, আরেকটি প্রশ্ন আপনাকে আমি একদম করতে চাই, সেটা হচ্ছে যে পেপার হিয়ারিং পদ্ধতি কিভাবে তৎক্ষণাৎ ন্যায় বিচার নিশ্চিত করতে পারে, সেটা যদি একটু স্পষ্ট করতেন আমাদের জন্য। চমৎকার একটা বিষয় পেপার হিয়ারিং, যেটা প্রচলিত যে আইনি ব্যবস্থা, এই ব্যবস্থার বাইরে একটা অত্যাধুনিক একটা পদ্ধতি হচ্ছে পেপার হিয়ারিং পদ্ধতি। জি, দুইটা পদ্ধতি আমরা অনেকে জানি না, আমি দর্শকদের জন্য বলছি। একটা হচ্ছে ওরাল হিয়ারিং, যেটা আমরা কোর্টে গিয়ে পক্ষ বিপক্ষ জাজ সাহেবের সামনে আমরা বিষয় তুলে ধরি, সবারটা শোনা হয়, যেটাকে বলে হিয়ারিং। এই যে হিয়ারিং, এটা ওরাল হিয়ারিং, আমরা মুখ দিয়ে বলি, আমাদের শুনে হিয়ারিং। বার থাকে, বেঞ্চ থাকে, অনেক লোকজন থাকে, লয়ার থাকে, পক্ষ বিপক্ষ লয়ার থাকে, এবং এটা বছরের পর বছর ধরে আমাদের দেশে চলতে থাকে। যেটা বছরের পর বছর ধরে বাংলাদেশে চলছে যে পদ্ধতি, এটা হচ্ছে ওরাল হিয়ারিং পদ্ধতি। মানে এখানে পেপার হিয়ারিং ব্যবহারটা তাহলে কি কম কম্পারেটিভলি? একটু আসি পেপার হিয়ারিংটা কি, এটা একটু বোঝানোর জন্য এটা বলছি। প্রচলিত যে পদ্ধতি, এটা হচ্ছে ওরাল হিয়ারিং পদ্ধতি, যেটা আমরা এখনো দেখছি। এখন পেপার হিয়ারিং পদ্ধতিটা, প্রথম হচ্ছে টেকনোলজি না থাকলে আবার পেপার হিয়ারিং এটা ইম্পসিবল। আবার কিছুটা হইলে সম্ভব হইলেও কিছুটা সময় কমানো সম্ভব। পেপার হিয়ারিং হচ্ছে বেসড অন সাবমিটেড ডকুমেন্ট, অর্থাৎ আমি একটা প্লিডিং যখন সাবমিট করছি, আমি যখন কোর্টের কাছে আমি একটা আবেদন করছি যে আমার এই বাড়ি, তো আমি যখন দাবি করছি এটা আমার বাড়ি, তাহলে আমার এটার পক্ষে প্রয়োজনীয় যে ডকুমেন্ট আমি অ্যানেক্স করব, সংযুক্ত করব। বুঝতে পেরেছি, ওখানে সংযুক্ত করা হয়, সংযুক্ত করব তার যে ডকুমেন্টস গুলো। আমার দাবিটা হচ্ছে এই বাড়িটা আমার, সামওয়ান এটা পজেস করে আছে, দখল করে আছে, এটাকে আমি মুক্ত করতে চাই। তাহলে আমি আমার বাড়ি দখল মুক্ত করার জন্য যখন আমি পিটিশনটা দাখিল করছি, সেই পিটিশনের মধ্যে আমি কি করব? প্রথম হচ্ছে আমি যে এই মামলা দায়ের করেছি, আমার ভেরিফিকেশনটা আগে হবে। সেটা কিন্তু নর্মালি এখন এনআইডি দিয়ে করা সম্ভব। দ্বিতীয়ত হলো এই বাড়িটা যে আমার, এটার যে মেইন দলিল অথবা পর্চা আমরা যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি, তাহলে আমাদের যে রেকর্ডের যে পর্চা, সেটা আমরা সংযুক্ত করব। তখন আমাদের মেশিন লার্নিং প্রযুক্তি এটাকে ভেরিফাই করবে যে হ্যাঁ এটা ঠিক আছে। আমি সাবমিট করলাম একটা আইপি নাম্বারের বিপরীতে। এটা খুব সিম্পল একটা জিনিস, যে ধরেন যে কোনো ফার্মে বা কোনো ব্যক্তিতে এই সফটওয়্যারটা থাকে, সেখানে আমি যে কোর্টে মামলাটা দায়ের করতে চাই সেই কোর্টের নাম টাম সব থাকে। যখন আমি মামলা সাবমিট করব, ক্লিক করব, সাবমিশন হয়ে যাবে, এবং সবগুলো ভেরিফাইবল ডকুমেন্ট কিন্তু আমার সাবমিট হয়ে যাওয়ার পরে ওই যে অত্যাধুনিক প্রযুক্তি, যেটাকে এআই বললে সবাই একটু মানে অন্যভাবে চিন্তা করে, এআই কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে আপনি যে পিটিশনটা দায়ের করেছেন সেই পিটিশনের পক্ষে পর্যাপ্ত যুক্তি আছে, এবং আপনি যা চেয়েছেন বা আপনি যা চান, আপনার অ্যাপ্লিকেশন এটা ইনক্লাইন্ড। দুইটা শব্দ ওখানে ব্যবহার করা হয়, একটা হচ্ছে ডিক্লাইন,
ইনক্লাইন, আচ্ছা। অর্থাৎ মঞ্জুর এবং না মঞ্জুর, এটা তো আমরা জানি। আপনার আবেদন মঞ্জুর হতে পারে, তাহলে এআই আপনার সমস্ত কাগজপত্র সব কিছু করে পিটিশন দেখে এটা মঞ্জুর করলো। এবং এই পেপার হিয়ারিং পদ্ধতিতে যেমন বেইলিফের মতো একটা প্রতিষ্ঠান, এনফোর্সিং এজেন্সি থাকতে পারে বাংলাদেশে, যে সেখানে এটার একটা কপি চলে গেল এনফোর্সিং এজেন্সিতে, তো এনফোর্সিং এজেন্সি গিয়ে আমার যে বাড়ি সেই বাড়িটা খালি করে দিবে, আচ্ছা। খালি করে চাবিটা আমাকে বুঝাই দেবে। এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু খুব চমৎকারভাবে সংগঠিত হতে পারে, এবং এই কোনো জায়গাতেই আমার ওরাল হিয়ারিং এর কোনো প্রয়োজন নাই, আমার কোর্টে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ব্যাপার নাই। শুধু একটা পিটিশন সাবমিট করা, আর আমার সকালে অথবা কেউ নক করে বলতেছে যে নেন আপনার এই উত্তরার বাড়ির চাবিটা নেন। জি, এখানে যদি আরেকটু দিস ইজ কল দ্য পেপার হিয়ারিং। ধরুন এরকম যদি কোনো অভিযোগ হয় যে আমার বাড়ি কেউ দখল করে আছে এবং আপনি যে এতক্ষণ যেগুলো বললেন এই পদ্ধতিতেই আমি এগুলাম, কতদিনের মধ্যে এটা আসলে নিষ্পত্তি হতে পারে এই জটিলতা? এই পুরো জিনিসটা কিন্তু মানে এই পেপার হিয়ারিং এই পুরো প্রক্রিয়াটা করতে আপনার 10 সেকেন্ডেরও কম সময় লাগে, কারণ যেহেতু এটা মেশিন লার্নিং। আমার বাড়ি আমাকে বুঝিয়ে দিল, এইটুকু সব মিলিয়ে আর কি? না, সব মিলিয়ে আপনার এটা সর্বোচ্চ ধরেন 24 ঘন্টার মধ্যে সম্ভব। আর মানে আমাদের কি তাহলে ওয়াও, মানে এই শব্দটা ওয়াও বা চমৎকার এরকম বলা উচিত কিনা? চমৎকারই বলা উচিত না, এটা কিন্তু বলা আছে তৎক্ষণাৎ, কারণ আপনি কিন্তু রেজাল্টটা পেয়ে যাচ্ছেন প্রায় তৎক্ষণাৎ। অবিশ্বাস্য মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। না, এটা তৎক্ষণাৎই আপনি রেজাল্ট পাবেন, তৎক্ষণাৎই আপনার পেপার হিয়ারিং এর জাজমেন্ট পাওয়া সম্ভব, তৎক্ষণাৎই লেখা আছে তৎক্ষণাৎ পাওয়া সম্ভব। এখন যেহেতু দখলমুক্ত, ওই ম্যাটারটা কিছুটা হলেও ফিজিক্যাল অবজারভেশনের প্রয়োজন পড়ে, সেখানে আপনি যে এনফোর্সিং এজেন্সি আলাদা করে আপনি রাখছেন, র্যাবের মতো রাখলেন, যারা শুধু আপনাকে আপনার অধিকার সুরক্ষার দায়িত্বেই থাকবে। চমৎকার একটা আলোচনা হলো এটা, আমিও বলবো সঞ্চালক হিসেবে, কারণ নিঃসন্দেহে আমিও খুব মুগ্ধ হচ্ছিলাম যে এরকম যদি বাংলাদেশে হয়, কত মানুষের মানে সেই দুর্দশা যদি বলি বা হেনস্থার যারা শিকার হচ্ছেন তারা এ থেকে রিলিফ পাবেন। এটা কি এখনই দর্শকরা আসলে বাংলাদেশে কেউ যদি এই হেনস্থার শিকার হয়ে থাকেন ইতিমধ্যেই তার বাড়ি নিয়ে বা ওরকম যদি 500 টাকা নিয়ে, মানে কথার আমরা জাস্ট এখানে উদাহরণ হিসেবে বলছি, তাহলে কি তারা এই পথে এগোবে কিনা এটুকু শুনি আজকে শেষ করব একেবারে 30 সেকেন্ডে। হ্যাঁ, এখানে মৌলিক সিদ্ধান্ত যেটা ব্রিট রবিন 10Q-তে আপনি যখন ছিলেন, যে আমরা আইন প্রণেতাদেরকে নিয়ে, অর্থাৎ সংসদে কারা আইন প্রণেতা হবে না, আইন প্রণেতা যারা, তাদের মূলত মৌলিক সিদ্ধান্ত হচ্ছে এটা। তারা আমাদের জন্য সত্যিকার অর্থে এই পেপার হিয়ারিং, লিগ্যাল টেকনোলজি এবং টেক জাস্টিস উপহার দিবেন কি দিবেন না সেই দ্বার তারা উন্মোচন করবেন কিনা, তাহলে এটা হলো আইন প্রণেতাদের দায়। আরেকটি প্রশ্ন আজকে আইন প্রণেতাদের দায় উত্থাপিত হয়ে থাকলো। নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তর হয়তো আমরা সামনে পেতেও পারি, আর না হলে আমরা প্রশ্ন উত্তর খুঁজতে বসে যেতে পারি, দুটো একটা করতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্রিট রবিন আপনাকে। সুপ্রিয় দর্শক, বৈরী আইনের বেড়াজালে পিষ্ট বিপন্ন মানুষের কণ্ঠস্বরী হচ্ছে ব্রিট রবিন এক্সপ্লেইন। আপনি যদি দূষিত আইনের দূষিত প্রয়োগে বিপন্ন বিধ্বস্ত হয়ে থাকেন, আপনি যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে আপনার সত্য ও ন্যায় বিচার পাওয়ার অধিকারের কথা বিশ্বমঞ্চে পৌঁছে দিতে আমরা রয়েছি আপনার পাশে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেইল করুন।